আপনার হাজবেন্ড আপনাকে না বলে আমেরিকাতে চলে গেল, আপনি বলতে পারেন বোন পুরো ম্যারিড লাইফে আপনি পাইলেনটা কি? কিছুই পাই নাই। নারী জাতির জন্য একটা মেসেজ দিব, কাউকে অন্ধভাবে ভালোবাসবেন না। আসসালামু আলাইকুম। চিন্তা করেন তো, আপনি একজন নারী এবং আপনার হাজবেন্ড থাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকাতে, তাইলে আপনার কেমন থাকার কথা? জেনারেলি আপনার হয়তো 1 থেকে 1.5 বছরের মধ্যে বউ বাচ্চা নিয়ে বিদেশ যাওয়ার কথা এবং সুখে শান্তিতে বসবাস করার কথা, কিন্তু আদতে কি তাই হয়? আজকের গল্পটা শুনলে আপনি অনেকখানি চমকে উঠবেন। আমরা বলি আমাদের ছোট্ট প্ল্যাটফর্ম, কিন্তু আমরা চেষ্টা করছি সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। আমাদেরকে সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ভিডিওটা, লিখবেন আপনার মন্তব্য। বোন, আপনাদের বিয়ে যখন হয় তখন আপনার বয়স কত? আমার যখন বিয়ে হয় তখন আমার বয়স 25 চলে, মানে 24+। 24+। এটা কি প্রেমের বিয়ে? হ্যাঁ, প্রেমের বিয়ে। কতদিনের পরিচয় ওনার সাথে? ওনার সাথে পরিচয় আমার এসএসসি পরীক্ষার পর থেকে, মানে আমাদের এলাকার একই এলাকায় আমরা বড় হয়েছি। সেখান থেকে মানে সিনিয়র ভাই হিসেবে পরিচয়। একটা পর্যায়ে দেখা যায় যে তার সাথে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হওয়ার কারণে সিনিয়র ভাই হলেও তুই তাই সম্পর্কে একটা ফ্রেন্ডশিপের মতো ছিল, যে অ্যাজ লাইক আমার বেস্ট ফ্রেন্ড এরকম ছিল। তো সেখান থেকে সে আমাকে প্রায় মানে আমাদের ফ্রেন্ডশিপ যখন ভালো একটা ফ্রেন্ডশিপ, তখন বিয়ের প্রায় 4-5 বছর আগে থেকে সে আমাকে একবার তার অ্যাটিটিউডে আর কি বোঝা যেত যে সে হয়তো আমাকে লাইক করে। আমি বেশ কয়েকবার জিজ্ঞেস করেছি যে তুই আমার সাথে মানে তোর চাহনি বা তোর দৃষ্টিভঙ্গি আমার কাছে ভিন্ন মনে হয়। তো তাকে আমি বুঝিয়েও বলেছি যে তোকে আমাকে আমার একসেপ্ট করে নেওয়া সম্ভব না, কারণ আমি ফ্যামিলির সবচেয়ে ছোট মেয়ে, মানে সবার ছোট আমি ভাই বোনদের মধ্যে। তো আমার ফ্যামিলির আমার মা বাবা ছিল না, আমার মাকে কষ্ট দেওয়া বা ফ্যামিলি ভাই বোনকে কষ্ট দেওয়া এই ধরনের চিন্তা ভাবনা আমার মাথায় ছিল না। যে প্রেম করলে তাদের সবার এক্সপেকটেশন যে আমাকে দেখে শুনে একটা ভালো জায়গায় বিয়ে দিবে। তারপরে তো আপনাদের প্রেম হইলো। তারপরও মানে এরপর দেখা গিয়েছে যে সে বারবারই দেখা গেছে আমাকে প্রস্তাব করেছে। বিয়ের 2 বছর আগে যখন ডিরেক্ট প্রস্তাব করে তখন আমি না করে দিই। না করে দেওয়ার পর সে মানে তাকে আমি যতটুকু চিনতাম যে সে ইমোশনাল বেশি, তো ঠিকই দেখা গেছে আমি না করার পর সে গ্রামে চলে যায় এবং গ্রামে চলে যাওয়ার পর সে টোটালি কন্ট্যাক্ট অফ করে দেয়, যেটা আমার কাছে খুব ভয়ের ছিল যে কোনো অঘটন না ঘটায়। একটা পর্যায়ে দেখা গেছে যেহেতু বেস্ট ফ্রেন্ড ছিল, তো সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে একটা ফ্রেন্ডের প্রতি সিম্প্যাথেটি, মায়া, আবেগ সবটাই বেশি থাকে, আর বেস্ট ফ্রেন্ড তো অন্যরকমই। তো একটা পর্যায়ে সে আমাকে যখন ঢাকায় আবার আসার পর আমাকে বলে যে তোর সাথে আমি একটু মিট করব। তো তখন সে আমাকে সরাসরি নিয়ে যায় রিক্সায় করে। আমরা যাত্রাবাড়ি থেকে আমার জোনাল অফিস থেকে আমাকে নিয়ে বলদা গার্ডেনে নিয়ে যায়। নিয়ে গিয়ে আমার হাতটা ধরে বলে যে বিয়ে করলে তোকে করবো না, করবো না, এবং এটাই হচ্ছে আমার শেষ সিদ্ধান্ত। এখন তোর সিদ্ধান্তে আমি বিয়েটা করলেন কবে? তো এই ঘটনাটা ঘটার প্রায় 3 মাসের মাথায় আমাদের বিয়েটা হয়ে যায়। মে মাসে। নাকি আপনারা নিজেরা? না, মানে ও আমাকে ইনসিস্ট করে বিয়ে করার জন্য, এবং একটা পর্যায়ে দেখা যায় যে আমি বুঝতে পারছিলাম যে ও বেশি ইমোশনাল হয়ে যাচ্ছে। তো তখন আমি রাজি হয়ে যাই বিয়ের জন্য। কিন্তু আমার কথা ছিল যে আমাদের পারিবারিকভাবে তুলে নেওয়ার একটা কথা ছিল যে আমরা কোর্ট ম্যারেজ করব, ঠিক আছে, কিন্তু পারিবারিকভাবে এটাকে আবার একটা আনুষ্ঠানিকতা করতে হবে, যাতে আত্মীয় স্বজনের সামনে পরিবারের সম্মানটুকু নষ্ট না হয়। এরপরে পারিবারিকভাবে কি আপনাদের বিয়ে হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। 2008-এর 8ই মে আমাদের মানে কোর্ট ম্যারেজ হয়। কোর্ট ম্যারেজ হওয়ার পর সে আমাদের কথা ছিল যে বিয়ের পর সে তার অবস্থানে চলে যাবে, আমি আমার অবস্থানে চলে যাব। কিন্তু কাজী অফিসে সে প্রথমেই আমাকে বলে যে আমাকে নিয়ে আমাদের ফ্যামিলি, মানে আমার বাবা একজন মানে আউলিয়ার একটু ভক্ত ছিলেন। তো আমাদের ওই দরগা শরীফে আমার মা গিয়েছিল সেদিন। তো ও জানতো, আমার কাছে শুনেছে। তো তখন গিয়ে সে কাজী অফিস থেকেই বলছে যে আমি ওই দরগা শরীফে যাবে। তো আমাকে নিয়ে সোজা কাজী অফিস থেকে ওখানে যায়। গিয়ে মাজার শরীফে বসে আমার মার হাত ধরে সে প্রথমে মানে মাপ চায় যে আমাকে পালিয়ে বিয়ে করেছে, কষ্ট দিয়েছে এটার জন্য। আর আমার মার হাতটা ধরে বলে যে আপনার সবার আদরের মেয়ে
আম্মি, আমার আমার মাকে আমি আম্মি ডাকির জন্য ও আম্মি বলে সম্বোধন করে, বলে আম্মি আপনার মেয়ের চোখে কোনোদিন আমি পানি আসতে দিব না। আম্মি এতটুকু সে ওয়াদাবদ্ধ হয়ে আমার মার কাছে আমাকে চেয়ে নেয়। তো আমার মা যখন মাজার শরীফে বলে মাজার এই এই ধরনের একটা ওয়াদা করতেছে, তো একটা পর্যায়ে আমার দিকে আমার মা তাকিয়েছিল, মানে আমিও অসহায়ের মতো আমার মার দিকে যখন তাকাই, আমার মার অনেক আদরের, আমি বাবার অনেক আদরের ছিলাম। তো একটা পর্যায়ে আমার মুখের দিকে তাকিয়ে ওকে মেনে নেয়। তারপরে ঘটা করে উঠায় দেয় কবে? ঘটা করে এই আমাদের বিয়ের প্রায় 1 মাস 25 দিনের মাথায় জুলাইয়ের 4 তারিখে সে ইউএস চলে যায়। তখন কি করতো যখন ইউএস চলে গেল? তখন তার পেশা কি ছিল এখানে? ইউএস যাওয়ার আগে অ্যাকচুয়ালি তার মানে পেশা বলতে তেমন কিছু ছিল না। সে কম্পিউটারের গ্রাফিক্সের কাজ জানতো, গ্রাফিক্সের কাজ টাজ করতো। আর মানে সে জানতো যে তার মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়ি তখন ইউএস ছিলেন, তারা অ্যাপ্লাই করেছে যে কোনো সময় কাগজ হবে এইটুকু। মানে আপনার শ্বশুর শাশুড়ি ইউএসএ ছিল তখন। ওকে। এবং ওনার নামে তখন পেপার হচ্ছিল। এবং আমি মানে পেপার কতটুকু হচ্ছে মানে অনেকে ভাববে যে ইউএস যাবে এটার জন্য জেনেই মনে হয় আমি বিয়ে করেছি। অ্যাকচুয়ালি না, তার কাগজ কতটুকু অগ্রসর হচ্ছে বা সে আদৌ যেতে পারবে কিনা এই ধরনের কোনো কিছুই আমি জানতাম না। ইভেন আমাদের যে কাবিনটা হয়, সে কাবিনের জন্য সে ইনসিস্ট করলেও কাবিনের যে টাকাটা খরচটা হবে সেই টাকাটা তার কাছে ছিল না। সে তখন আমি ওই যে ঢাকা হাসানিয়া মিশনে আমি একটা অডিট অফিসার হিসেবে চাকরি করি, মানে পড়াশোনার পাশাপাশি। তো ওই টাকাটাও আমি জোগাড় করি। আপনার হাজবেন্ড আপনাকে না বলে আমেরিকাতে চলে গেল? হ্যাঁ, তারপর মানে আমাদের বিয়ের 1 মাসের মাথায় সে আমাকে বললো যে তার ফাইনাল কাগজপত্র চলে আসছে, এম্বাসিতে তার দাঁড়াতে হবে। তো এম্বাসিতে যেদিন দাঁড়াবে সেদিনও সে আমার সাথে মানে তার আগের দিন কন্ট্যাক্ট হয়েছে। সে বললো যে আগামীকাল এম্বাসিতে ইন্টারভিউ আছে। কিন্তু ইন্টারভিউতে যে তার মানে ভিসা পেয়ে গিয়েছে বা ভিসা ডেট দিয়ে দিয়েছে যে পরের সপ্তাহে বৃহস্পতিবার তাকে ভিসা দিবে, এটা আর সে আমাকে বলে না। বলছে ইন্টারভিউতে তার ভালো হয় নাই, মন ভালো না এরকম। তো তখন আমার কাছে খুব কষ্ট লাগলো যে ইন্টারভিউ ভালো হয় নাই, পরে জানাবে এরকম বলেছে। আমার কাছে মনে হলো যে মানে বাংলাদেশের প্রেক্ষাপটটা তখন আমার সামনে দৃশ্যমান, যে বিয়ে করলে একটা জিনিস কাজে হাত দিলে সেই কাজটা যদি না হয় তখন বলে যে বউ অলক্ষী। সব কিছু মিলে আমার কাছে মনে হলো যে আমার স্বামী, তার যদি কিছু হয়, ভালো কিছু হয়, সেটা আমার জন্য ভালো, সবার জন্য ভালো। আবার যদি সে ভিসাটা না পায়, আল্লাহ না করুক, আমার স্বামীর মুখ থেকেই যদি বের হয়ে আসে যে তোমাকে বিয়ে করে আমার ভাগ্যে দুর্ভাগ্য নেমে আসছে যে আমার আমেরিকার কাগজপত্রটা হইল না, মানে আল্লাহকে যতভাবে ডাকা যায় আমি সকলভাবে ডাকা শুরু করলাম, রোজা রাখলাম তার জন্য, অথচ আমি জানি না যে তার কাগজপত্র হয়ে গেছে। জানলেন কবে যে সে গেছে? ইয়াসিন সূরা খতম পড়লাম, সব কিছু করলাম, করার পর সে হঠাৎ করে মানে বৃহস্পতিবার 8ই মে হচ্ছে তার 4 জুলাই হচ্ছে তার ফ্লাইট। তো এরকম যে জুনের 30 তারিখ বা সামথিং এরকম, মানে এরকম ডেটে সে আমার বাসায় আসলো। বাসায় এসে আমাদের ফ্যামিলির সবাইকে বললো যে আজকে একটু সবাইকে চাইনিজ খাওয়াবো। নিয়ে গেল সন্ধ্যার সময় চাইনিজ খাওয়ানো। তখন কি আপনাদের সাথে সম্পর্ক ভালো? হ্যাঁ, সম্পর্ক ভালো। তো আমার ভাবি, আমার বোন, আমার ভাতিজিটা ও আমাকে নিয়ে চাইনিজ রেস্টুরেন্টে গেল, চাংপাই, যাত্রাবাড়ি চাংপাই। আমরা রাতের ডিনার সেখানে করার পর মানে আমার মাকে ফোন দিল। সে ফোন দিয়ে আমার মাকে বললো যে আমার তো ওয়াইফ লাগে, কখনো তো চাই নাই যে ওরে নিয়ে আমি বের হব, যেহেতু অনুষ্ঠান করে নিয়ে যাই নাই, আজকে একটা রিকোয়েস্ট করব, যদি আপনি আমাকে অনুমতি দেন। আবার ভাবিকেও বললো একইভাবে। তখন বললো যে যেহেতু আমাদের বিয়ে হয়ে গেছে আর বিয়ের দিনই আমাদের ফ্যামিলিকে জানিয়েছে, তো এখানে হস্তক্ষেপ করার মতো কিছু থাকে না। তো কি ব্যাপার, ওকে নিয়ে আমি একটু সিলেট যাব। তা আমি তখনই শুনলাম যে আমাকে নিয়ে সিলেট যাওয়ার তার পরিকল্পনা। আমি কোনো না কাপড় চোপড় নিয়ে বের হয়েছি না, কোনো কিছুই নেই, জাস্ট ওই অবস্থাতেই। পরে গিয়ে যখন এটা বললো তখন আমি অন দ্য ওয়ে সম্ভবত একটা শাড়ি নিয়েছিলাম সাথে করে, নিয়ে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিই।
তো সিলেটও তখন ওই যে আমি বললাম না যে আল্লাহকে যতভাবে ডাকা যায় সবভাবে আমি ডাকা শুরু মানে করেছি, তখন তার আপনি যাতে জানেনই না যে সে সে হচ্ছে কি? চলে যাচ্ছে, অথচ তার টিকিট কাটা হয়ে টিকিট গেছে। কাটা হয়ে গেছে। বাহ, ভেরি গুড। হ্যাঁ, ভিসার জন্য তখন আমি রোজা ওই চাইনিজ রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমি রোজ সেহরির সময় শুধু এক গ্লাস পানি, মানে একটা বোতলে পানি আর কিছু ফাস্টফুড জাতীয় কিছু খেয়ে মানে রোজা রাখি, যে পরের দিন আমি রোজা। তো সিলেটে যাওয়ার পর যখন হোটেলে উঠি তখন আমি রোজার মুখেই, তখন ও আমাকে বলতেছে যে মানে রোজা ভেঙে ফেলতে। পরে আমি বলছি না, আমি একটা নিয়ত করে, খাস নিয়ত, আমি আল্লাহকে মানে বিশ্বাস করে আমি রোজা রাখছি, ইনশাল্লাহ তোমার কাগজপত্র হবে, তোমার ভিসা হয়ে যাবে। তখন আমার মানে হোটেল রুমে একবার বলে, মানে অচেতন মনে বলে ফেলছে 4 তারিখে আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছি বলার পর না আমার মানে মাথাটা যেমন একটা ঘুরানি দিয়ে উঠলো, চলে যাচ্ছি মানে। আমি ওকে এভাবে জিজ্ঞেস করলাম, তখন বলতেছে আরে না, মানে 4 তারিখে আমি গ্রামে চলে যাচ্ছি। তা এমনভাবে লাইটলি সে আমাকে কথাটার উত্তরটা দিল, তো আমার প্রথমে যেটা কামড় দিয়ে উঠেছিল 4 তারিখে আমি চলে যাচ্ছি, যে সে কি আসলে তার ভিসা হয়ে গেছে, এই প্রশ্নটা, ওইটা আবার তার এত সুন্দর উত্তরের মধ্যে হারিয়ে গেল। তখন আমার মনে হলো যে আসলে মনে হয় এবার গ্রামে চলে যাবে, এটার জন্য বলছে। তখন আমি বলতেছি যে ইনশাল্লাহ তোমার কাগজপত্র হবে, দেখো কাগজপত্র হবে। তো ওই দিন সারাদিন ছিলাম সিলেটে, দরগা জিয়ারত করলাম, দরগা জিয়ারত করে রাত্রে আবার রওনা দিয়ে বাসের মধ্যে থেকেই ওই যে হোটেলের মধ্যে আবার সেহরি করলাম, করে রোজা। রাত্রে মাঝরাতে বাসায় এসে পৌঁছানোর পর হঠাৎ করে দেখি মানে গেল ভালো আসলো ভালো, আমার সাথে কেমন ছ্যাঁত করতেছে, মানে আচরণ খুব মানে একটু রাগারাগি করতেছে কেমন জানে। সকালে ঘুমে থেকে আমাকে উঠায় দিবা, এম্বাসিতে যাইতে হবে, সকালে উঠায় দিবা। আমি ঠিকই সময় মতো তুলে দিলাম, তাকে ডেকে দিলাম, রেডি হয়ে বের হলো বাসার থেকে। ওই বের হওয়ার সময় মানে একটা মুখটা ফিরে তাকানো, সে আমার দিকে ফিরে তাকালো না, একটা রাগান্বিত মুড নিয়েই বাসা থেকে গেল। ওটা মানে হ্যাঁ, ওই শেষ বেরোনো। তখন মনে হয় 2 তারিখ, সম্ভবত 2 তারিখ। ঘুরেও তাকায় নাই আপনার দিকে? না, ঘুরেও তাকায় নাই। তারপর গেল, যাওয়ার পর থেকে আমি ফোন দেই, ফোন ধরে না আমার। অথচ আমি জানি যে খবর পাচ্ছি যে আমাদের এলাকাতে জুরাইনে আছে, সে তার বন্ধুর দোকানে বসছে, করছে, কিন্তু আমার ফোন ধরছে না। এই করতে করতে 4 তারিখ আসলো। 4 তারিখে রাত্রে দুপুর থেকে আমার ইউনিভার্সিটির ক্লাস ছিল, ইউনিভার্সিটির ক্লাস অথবা আমার প্রাইভেট টিউটর পড়া ছিল, আমি বাইরে আজিমপুরের সাইডে। তো তখন আমার দেবর মানে ওর চাচাতো ভাই আমাকে ফোন দিল, ফোন দিয়ে বলতেছে ভাবি একটা কথা ছিল। বলো, একটু পরে বলবো। তো এরকম করে করে সেই 12টার দিক থেকে ওই সময়টাকে সন্ধ্যা 7টা পর্যন্ত নিয়ে গেছে। তখন 7টার দিকে যখন এরকম সময়, তখন আমি তাকে বলতেছি যে দেখো, তুমি কি বুঝতে পারতেছো আমার টেনশন হচ্ছে, তোমার ভাইয়ের কি কিছু হয়েছে? তখন সে আমাকে বলতেছে ভাই এই তো আজকে চলে যেতেছে, আমরা এখন এয়ারপোর্টে। মনে হয় যেন আমার মাথার মধ্যে একটা বাজ ভেঙে পড়লো, যে একে তো বিয়ে হয়েছে, একটা কাবিন জাস্ট হয়েছে, কেউই জানে না, শুধু আমার ফ্যামিলি জানে, আশেপাশের এলাকার মানুষ জানে না, কেউ জানে না। ওর ফ্যামিলিতে কতজন জানে সেটাও আমি জানি না। আমাকে না জানিয়ে চলে যাচ্ছে, একটা সব রকম ভয় কাজ করছে যে ওকে আমাকে ডিচ করছে, বা আমাকে বিয়ে করে আমাকে একটা খেলার পুতুলের মতো ব্যবহার করে এখন চলে যাচ্ছে। তারপর মনের মধ্যে একটা মানে ভালোবাসা থেকে একটা বিশ্বাস যে না, ও আমার সাথে এরকম করবে না। এই করতে করতে ও গিয়ে পৌঁছানোরও 2 দিন পরে আমাকে ফোন দিল, আমাকে বললো যে সিম জোগাড় করতে পারেনি, এটার জন্য 1 দিন লেট হয়েছে। ফোন দিয়ে বললো যে তুমি টেনশন করো না, আমি আছি, আমি তোমাকে ছেড়ে যাইনি। এরপর থেকে যোগাযোগ করেছে প্রতিদিনই ঘন্টাখানেক। কেন? হ্যাঁ, আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি আমাকে না বলে চলে গেলা কেন, বা সিলেটেও তো তুমি একবার মুখে এনে ফেলেছিলা। তখন বলে কি যে তোমাকে না জানা বা মানে বলি নাই, একটা কারণ যে তোমার চোখে পানিটা দেখে আমি আসতে পারতাম না। কি নাটক! এটা বলবার তখন আমার কাছে মনে হলো যে কত ভালোবাসে আমাকে। আরে বাপরে! যে আমার চোখে পানি দেখতে পারবে না জন্য সে আমাকে না জানিয়ে চলে গেল। আরে এরপর ইউএস যাওয়ার পর যোগাযোগ করতো, এক প্রকার প্রতিদিনই ঘন্টাখানেক বা আধা ঘন্টা এরকম কথা হতো।
কিন্তু কখনো সে কি কাজ করে, মানে কোথায় থাকে বা কিভাবে থাকছে, বা আমার যদি কখনো কোনো ডাউট হইতো যে ওর সাথে কোনো মেয়ে আছে কি না, এরকম মনে হইতো যে ওর সাথে কথা বলছি, ওই সময় মনে হচ্ছে যে ওর সাথে কেউ আছে, জিজ্ঞেস করলে রেগে যেত। যাক, রেগে গেলে তখন আমি ভাবতাম যে না, আমি মনে হয় ভুল বুঝছি, দৌড়ে আছে জন্য ওই ভালোবাসার কারণে পজিটিভনেস কাজ করছে আমার মাঝে, আমি ওইটা ভুলে যেতাম। তো এই করতে করতে 2009-এ সে মে মাসের 6 তারিখে দেশে আসে। যে 8 তারিখ আমার ম্যারেজ ডে, তার আগে আমার রিকোয়েস্ট ছিল এটা যে পারলে যদি দেশে আসার ইচ্ছা থাকে তাহলে আমার ম্যারেজ ডের আগে আসো। তো 6 তারিখে দেশে আসে, আসার পর সে 6 তারিখে আর ঢাকায় উঠে না, মানে এয়ারপোর্ট থেকে সোজা গ্রামে চলে যায়। পরে গ্রাম থেকে সে 8 তারিখ 7 তারিখে সম্ভবত ঢাকায় আসে, এসে আমার সাথে দেখা করে। এরপর বিয়ের ডেট ঠিক হয় যে আমাদের মানে উঠিয়ে নিবে জুনের 1 তারিখ এরকম। উঠে নিল, তারপরে কি উঠে নিল? না, জুনের 1 তারিখে না, জুনের 30 তারিখে, জুনের 30 তারিখে উঠায় নিবে, মানে ডেট ঠিক হয় এইভাবে। জুনের 30 তারিখে 29 তারিখে আমার গায়ে হলুদ দিচ্ছে, তখন তো আনুষ্ঠানিকভাবে আত্মীয় স্বজন সবাইকে বলা হয়ে গেছে, কার্ড ছাপানো হয়ে গেছে। 29 তারিখ না 28 তারিখ থেকে সে আমার সাথে কন্ট্যাক্ট বন্ধ করে দিয়েছে, সে আর যোগাযোগ করছে না। একটা পর্যায়ে গিয়ে মানে আমার কাছে এমন মনে হচ্ছে যে আমি কি বেঁচে থাকবো, আত্মীয় স্বজন, মা একে তো বাবা নাই, মাকে এই বয়সে একটা কষ্ট দিলাম, ভাই বোনকে কষ্ট দিলাম যে নিজের পছন্দে বিয়ে করলাম। এখন মা আত্মীয় স্বজন মিলে বিয়ের একটা ডেট ফিক্সড হইলো, তারা ঠিক করলো, করে এখন সে কন্ট্যাক্ট করতেছে না। তা আমি আমার মা ফ্যামিলির কাছে কি জবাব দিবে? মোটামুটি একটা কানা ভরসা তৈরি হয়ে যাচ্ছিল যে মানে আমাকে মনে হয় আর গ্রহণ করবে না, এরকম একটা সময় গিয়ে কথা পাকাপাকি হলো। এরপর সে তার এক চাচতো ভাইকে দিয়ে জানে যে তার ফ্যামিলিকে সে ম্যানেজ করতে পারছে না, বিয়ের ডেট সব ফিক্সড করে সে বাসায় ম্যানেজ করতে পারছে না, তো বাসা সবাইকে জানিয়ে। তা আমার গায়ে হলুদ দিচ্ছে, আমি তো বাসায় বলতেও পারছি না যে সে আমাকে এরকম জানাচ্ছে। আমার গায়ে হলুদ দেয়, আমার তো এখানে জান বের হয়ে যাচ্ছে যে কালকে কি হবে। পরের দিন সকাল পর্যন্ত সে আমার সাথে কোনো কন্ট্যাক্ট হচ্ছে না। একটা পর্যায়ে মনে হলো যে নিজে মরেই যাই, এটাই মনে হয় বেটার হবে, যে সে যখন ম্যানেজ করতে পারে না, আমার লাশটাই বের হোক বাসার থেকে। তো ফ্রাস্ট্রেশনের কারণে হয়তো বা ওই যে ওর আবার অভ্যাস ছিল একটু ঘুম না আসলে ঘুমের ওষুধ খেত, তো ওরই ঘুমের ওষুধ কয়েকটা ছিল বাসায় আমার কাছে। তো ওখান থেকে মানে 3টা না 4টা ঘুমের ওষুধ আমি খেয়ে ফেলছিলাম। তো আমি কখনো ঘুমের ওষুধ বা খাওয়া এই ধরনের কোনো কিছু কখনো খাইনি। তো এটাতে আমার মানে ফিজিক্যালি আমি বেশি এফেক্টেড হয়ে যাই। পর আমাকে হসপিটালাইজ করার পর ওইখানে সে আসার পর এটা শুনে তারপর আসে হসপিটালে এসে, তখন বলে এরকম পাগলামি কেউ করে, আজকে না হইলে আর 1 সপ্তাহ পরে হইলো তো উঠায় নেওয়া যেত। তখন গিয়ে আমার যখন সেন্স আসে, তখন আমাকে যখন এইসব বলছে, তখন আমি বলতেছি ইয়াতে কমিউনিটি সেন্টারে রান্না চলতেছে, আর তুমি ওই সময় বলো আজকে না হইলো 1 সপ্তাহ পর হইলো আমাকে উঠায় নিলে হবে, নিবেই তো। তো তুমি বুঝো যে একটা ফ্যামিলির মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াইতে পারে। আমার মা ভাই বোনকে আমি অনেক কষ্ট দিছি, তারপর গিয়ে যখন আত্মীয় স্বজনের মুখে সবার এক প্রকার একটা লাঞ্ছিত হবে, ওইটা আমার মা সহ্য করতে পারবে না, আমার ফ্যামিলি সহ্য করতে পারবে না। তা আমি একটা সন্তান হয়ে মা বাবার সম্মান না বাড়াতে পারি, সম্মান তো আর এতটা হানি করতে পারি না। তো তুমি বুঝো এটা। তখন গিয়ে সে আমার সামনে থেকে আমার শ্বশুরকে ফোন দেয়। ফোন দেওয়ার পর আমার শ্বশুর আমার সাথে কথা বলে আমার মেয়েকে আমি নিয়ে আসবো। তো তখন বুঝলাম আসলে সে যদি একটু মানে চেষ্টা করতো মনে হয় আগেই হয়ে যেত, বা আমার সাথে আগেই কথা বলা দিত, আগেই হয়ে যেত। তা আমার শাশুড়ি আবার একটু রাগী বলতে কি বদরাগী বলতে গেলে, মানে বাংলাদেশের শাশুড়িরা যেমন হয়, যেটা আমি আমার ঘরে দেখি না। আমার মা আমার ভাবিকে বিয়ের পর দেখা যায় যে অল্প বয়সের মেয়ে, মাত্র নতুন বিয়ে হয়ে আসছে, তাকে আমি ঘুমে থেকে উঠায় কাজ করাবে না, দেখা গেছে নাস্তা বানায় তাকে ডাক দিত। আমার ঘরে আমি এরকম দেখেছি, আমার আত্মীয় স্বজনকে এরকম দেখেছি, কিন্তু আমার সংসারটা আমি ভিন্নই দেখেছি।
তো আমার শাশুড়ি বিয়ের এসে কমিউনিটি সেন্টারে এসে পরে আত্মীয় স্বজনের মুখে শুনেছি, মানে এই আত্মীয়কে ধরে বলছে, ওই আত্মীয়কে ধরে বলছে আমার ছেলে, আমি পেটের থেকে জন্ম দিছি, আমার কথাই বলবে। বিয়ের দিনই বলছে যে ওই কি মনে করছে ওর বিয়ে কি ওই দিনই হলো যে 30 তারিখেই? হ্যাঁ 30 তারিখেই হলো, মানে আমাকে শাশুড়ি হসপিটাল আসলো। থেকে নিয়ে এসে আমাকে কোনো রকম মানে কোনো রকম অবস্থা আর কি আমাকে আপনি পরের টুকুতে যেন ধরেন তুলে নিল, তারপরে আবার সে বিদেশে চলে গেল। তুলে নিল, হ্যাঁ, বা বিদেশ চলে গেল। তো এর মধ্যে আমার মেয়েটা কনসিভ করে। ওই বাড়ি মেয়ে কনসিভ করে? হ্যাঁ, ওই বাড়ি মেয়ে দেখে গেল কনসিভ যে করে। আপনি প্রেগন্যান্ট? হ্যাঁ, প্রেগন্যান্ট দেখে গেছে। সেপ্টেম্বরের 2 তারিখে সে যায়। আবার ফিরলো কতদিন পর? সেপ্টেম্বরের 2 তারিখে যখন যায় আমার মেয়ে কনসিভ করে, মানে জুনে আমাকে তুলে নেয়, জুলাইয়ে ওই 2009-এর জুলাইয়ে আমি যখন টেস্ট করলাম তখন আমার মেয়ে কনসিভ করেছে, ধরা পড়লো। যখন বাবু হয় তখন কি আবার সে দেশে এসেছিল? হ্যাঁ, ফেব্রুয়ারি 14 তারিখে আমার মেয়েটা হয়েছে। তাইলে ওইখানটা সে আরেকটা রিলেশনে জড়ালো কখন? আমার পরবর্তীতে আমি যতটুকু জেনেছি যে সে বেশ কয়েকটা রিলেশনে জড়িয়ে গিয়েছিল ওইখানে। বেশ কয়েকটা? হ্যাঁ, ওকে। কিন্তু সেটা তো আর আমি জানতাম না। তো 2011 পর্যন্ত, তো এই 2010-এ সে আসলো আমার মেয়ে হওয়ার পর। আমি অনেক খুশি। আমাকে মেয়েকে 28 দিনের বাচ্চাকে নিয়ে আমাকে ঢাকা থেকে নিয়ে চলে গেল। এর মধ্যে আমার মেয়ের ডেলিভারি হওয়ার কথা আমার গ্রামে, আমাকে তো গ্রামে পাঠিয়ে দিয়েছিল। গ্রামে ছিলাম আমি, মানে একদম 6 মান্থ যখন চলে, 5 মান্থ শেষ তখন তো হবে। হসপিটালের কাছাকাছি ডাকে সবাই। হ্যাঁ, কিন্তু তখন আমাকে গ্রামে যেতে বলেছে, আমি চলে গেছি। আমাদের বাসা থেকে একটু আপত্তি করেছে যে এই অবস্থায় তুই যাবি। তারপর আবার আমার অনেক বমি হতো, আমি মানে কোনো কিছু খেয়ে পেটে রাখতে পারতাম না, 1 গ্লাস পানিও রাখতে পারতাম না। তো ওই অবস্থায় আমি গ্রামে চলে যাই যে সংসার টেকাইতে হবে। তারপরে তো উনি দেশে আসলেন, আপনি প্রথম জানলেন কখন যে হি গট অ্যানাদার ফ্যামিলি? সে হি গট অ্যানাদার ফ্যামিলি এটা আরও অনেক পরের কথা। 2010-এ আসলো, এসে 28 দিনের বাচ্চা নিয়ে আমাকে গ্রামে নিয়ে গেল। গ্রামে নিয়ে যাওয়ার পর তার আচার আচরণ অনেক রাফ আমার সাথে, মানে মনে হয় যেন আমাকে সহ্যই হয় না তার। এরকম একটা হাজব্যান্ড বিদেশ থেকে আসার পর যতটা একটা ওয়াইফকে সময় দেওয়ার কথা, আমার এমনও কথা উঠছে আমার আমি পরবর্তীতে জেনেছি আমার শাশুড়ি নাকি তাকে বলছে আমার সিজার হয়, তো সিজারটা নাকি আমি ইচ্ছাকৃতভাবে করেছি। আচ্ছা। মানে একটা ডেলিভারি পেইন আমি সহ্য করবো না জন্য সিজারটা আমি ইচ্ছা, অথচ আমার মেয়েটা মানে প্রিম্যাচিওর। তার ডেলিভারি ডেট ছিল আমার মার্চের 8 তারিখে, সেই জায়গায় আমার ফেব্রুয়ারি 14 তারিখে ডেলিভারি হয়। আমি ফেব্রুয়ারি 10 তারিখে হসপিটালাইজড হয়ে আমার ডায়রিয়া শুরু হয়েছে, ডায়রিয়ার বমি। ওই অবস্থায় আমি হসপিটালাইজ হয়। 14 তারিখে সকালে আমাকে বলে ডাক্তার যে আমাকে ছেড়ে দিবে, না ছেড়ে দিবে আমার, মানে এখন আমি সুস্থ, ছেড়ে দিবে। ওই সময় আমার মানে আনফর্চুনেটলি ডেলিভারি, হ্যাঁ, লিভার পেইন উঠে আর আদার যে সিমটমগুলো সেগুলো দেখা যায়। আন্ডারস্টুড। আপনি ওই জায়গাটা থেকে বলেন যে মানে আপনি প্রথম ধরলেনটা কখন যে সে তো আর আপনার নেই? 2011-তে সে আবার আসে আমার মেয়ের জন্মদিনের আগে। এরপর থেকে মানে কি প্রথম আসার পর সে আমার সাথে অনেক ভালো ছিল প্রথম 1 সপ্তাহ। এরপর কেন মনে হয় যেন মানে মানে আমি জানি না, এটা বললে অনেকে ভাববে যে হয়তো বা কুসংস্কারে বিশ্বাস করছি নাকি, বা একটা শিক্ষিত মানুষ হয়ে আমি এটা বিশ্বাস করছি। আমাকে দেখা গেছে যে আমার উপর আমার শাশুড়ি চিরাচিলি করছে, তখন সে প্রতিবাদও করেছে আপনি এরকম করেন কেন ওর সাথে, একটা বউ বা জানোয়ার যেমন থাকে ও ওই রকমভাবে বাসা থাকে, তারপর আপনি এরকম করেন কেন, এরকম একটা শব্দ সে উচ্চারণ করেছে আমার শাশুড়ির উপর। এরপর দেখা গেছে যে মানে আমার শাশুড়ির আবার ও আসার কিছুদিন আগে শুনেছি যে উনি মানে ওর মুখেই শুনতাম যে আমার শাশুড়ি কুফরি কালামের অভ্যাস আছে। তো হঠাৎ করে একদিন সকালবেলা উনি মাধবপুর, আমাদের ওইখানে একটা জায়গা আছে, সেখানে আমার শাশুড়ি গিয়েছে, ঘুমে থেকে উঠে আমি শুনি। তো শোনার পর আমার একটু ভয় লাগে। এরপর দেখি এরপর থেকে প্রায় 1 সপ্তাহ খানেক আমি যে রুমে থাকতাম, ফজরের সময় আজানের সময় নামাজ পড়ে এসেই কি একটা পানি নিয়ে আসতো মগে করে, আমার রুমের চারপাশে ছিটাতো, আর কি যেন দোয়া পড়তো, আর মাগরিবের সময়। তো এইটা যখন উনি করা শুরু করছে, আমার হাজব্যান্ড দেখা গেছে আমার রুমটার বাইরে আমার সাথে ভালোভাবে কথা বলছে। আমার রুমে ঢুকলে যেন তার আর আমাকে সহ্য হয় না, এমন একটা অবস্থা। এইরকম সিচুয়েশন চলতে চলতে সে প্রথম আমার গায়ে হাত তুললো। ও এর মধ্যে তারা মা ছেলে ঠিক করলো আমাকে ঢাকায় নিয়ে আসবে। তো আমি ভাবছি যে বিদেশ থেকে আসছে, আমি দীর্ঘদিন আমাকে ঢাকায় আসতে দেয় না, আমার বাড়িতে আসতে দেয় না, ঘুরতে আসতে দেয় না, তো আমাকে মনে বেড়াতে নিয়ে আসতেছে। তো খাবার টেবিলে আমাকে আমার শাশুড়ি বলতেছে দিয়ে আজকেই চলে আসবা না, মানে আমাকে ঢাকায় দিয়ে আজকেই চলে যাবে।
তো তখন আমি খাবার টেবিলে কিচ্ছু বলি না, কারণ আমি কখনোই আমার শাশুড়ির উপর কথা বলি নাই, বা ওই ধরনের অভ্যাস আমার নাই যে ঘরের বাইরে স্বামীর সাথে ঝগড়া করব। ঝগড়া করার টেন্ডেন্সি আমার কাজ করে না। তো রুমে গিয়ে আমি ওকে আস্তে করে বলতেছি, ব্যাগ গুছিয়ে রাখছিলাম অনেক খুশিতে যে শ্বশুর বাড়িতে সে নাকি সবার সামনে লজ্জা লাগে, সে আমার হাতটা ধরতে পারে না, সে আমার সাথে বসে কথা বলতে পারে না, তার লজ্জা লাগে, তার মা যখন তখন তাকে ডাক দেয়, ইভেন রাত্রে 1টা 2টার সময় মানে এমনভাবে গেট ধাক্কাচ্ছে, মানে বাধ্য আপনি উঠে যেতে। তা আমি দেখা যেত রুমের দরজাটা খুলে গেট দিয়ে বের হয়ে বাইরে বসে থাকতাম, মা ছেলে কথা বলছে। তখন মনে হলো যে কিছুটা সময় তো অন্ততপক্ষে স্বামীর সাথে কাটানোর মতো বা প্রাইভেসি পাবো, সুযোগ পাবে, হ্যাঁ সুযোগ পাবো। সেখানে আপনাকে রেখে চলে আসার পরিকল্পনা। সেখানে আমাকে রেখে আসার পরিকল্পনা যখন শুনলাম, তখন আমি রুমে গিয়ে আমি ব্যাগ থেকে আমার কাপড় চোপড়গুলো বের করে আলমারিতে ঢুকাতে নিয়েছি। আর আমি বলছি আমি তোমাকে রেখে যাব না। তুমি বছরে একবার, আমি কি তোমাকে সব সময় দেখি রাইট, যে তুমি থাকবে এক জায়গায়, আমি অন্তত পক্ষে এখানে থাকলে তো তোমার চেহারাটা দেখতে পারি। তারপরে কি হলো, আপনাকে রেখে আসলো? না, ওই আলমারিতে আমি যখন কাপড় রাখতে গেলাম, তখন আলমারির পাটটা যে খুলেছি, সে আলমারির পিছনে দাঁড়ানো ছিল। তার কাছে মনে হয়েছে আমি আলমারির পাটটা দিয়ে তাকে বাড়ি দেওয়ার চেষ্টা করেছি, এটা তার কাছে মনে হয়েছে। তার গায়ে ছোঁয়াও লাগে নাই, বুঝলাম না কেন। ওই সময় আমার চুলের মুঠিটা ধরে সে মারা শুরু করলো, আমাকে মারছে, আর আমার শাশুড়ি তাকে উস্কাচ্ছে। আরে মাইরো না, মাইরা আবার কোন বিপদে পড়বা, মানে যে ধরনের কথাতে আরো মানুষের একটা রাগ চাপে আরো বেশি মারে। আমাকে আমার এই ডান চোখটাতে একটা ঘুষি মারলো, নাকের এই জায়গাতে বাড়ি লাগার সাথে সাথে নাক থেকে গড় করে একদম রক্ত ছোটা শুরু হলো। একটা গামছা দিয়ে চাপ দিয়ে ধরে আমি মানে রক্ত বন্ধ করতে পারতেছি না, এমন অবস্থা। পুরা ফ্লোর রক্তে লাল হয়ে গেছে। আপনি কেস করলেন না গিয়ে? না, সংসার করতে হবে, এটা সংসার। আমার মানে একটা মারতেছে, রক্তাক্ত পরে করে গিয়ে ফেললো। আমাকে মেরে, আমাকে এই যে চোখে এই জায়গাটাতে ঘুষি লাগছে, মানুষ বলবে যে টিভি সিনেমাতে দেখায় চোখ কালো হয়ে যায়। আমার এমন জোরে লাগছে, আমি কখনো আমার মা বাবার হাতে মার খাই নাই, কখনো টিচারদের হাতে মার খাই নাই, ভালো স্টুডেন্ট ছিলাম। প্রথম মার খেলাম সেদিন আমার স্বামীর হাতে, জীবনে প্রথম, এবং বিনা অপরাধে। বিনা অপরাধে। এবং আমি বুঝেই পারতেছিলাম না, ও আমাকে মারতেছে, আর আমি ওকে বলতেছি প্লিজ আমাকে মারো না, আমি কখনো মার খাই নাই, মার সহ্য করতে পারি না, আমাকে মেরেই যাচ্ছে। তো একটা পর্যায়ে দেখা গেল আমি এখানে ভেবে পাচ্ছি না যে আমাকে মারতেছে কেন, আমি করছি কি? আমি তো ভালো কথা বললাম যে আমি তোমাকে রেখে একা ঢাকায় গিয়ে আমি করবো কি? আমি তো, তুমি আসছো মানে আপনার এতদিন পরে, হাজবেন্ডের সঙ্গে থাকতে চাইছেন, এটা হয়ে গেছে অপরাধ। তো এটার জন্য আমাকে মারলো কেন, মারতেছে কেন? তো একটা পর্যায়ে দেখা গেছে মার খেয়ে নাকে রক্ত ঝরতে ঝরতে আমি কখন ঘুমিয়ে গেছি আমি বলতে পারি না, মানে ওইভাবেই হসপিটালে যান না আপনি? না, ওইভাবে আমি ঘুমিয়ে গেছি, ফ্লোরে শুয়ে গেছি। রাত্রে 2টার সময় থেকে আমার ভাই ভাবে বাড়িতে, আমি জানিও না, আমি বাসায় কাউকে কিছু জানাই নাই, ওই ফোন করে ডাকাইছে যে দাদা আপনি আর ভাবি আসেন। আচ্ছা, তারা জানেও না। এসে আমার ভাই শুধু ঘরে দিয়ে ঢুকতেছে আর দেখতেছে পুরো ফ্লোর ভর্তি রক্ত আর রক্ত। আমার ভাবি আমার দিকে তাকায় আছে, তা আমি এইভাবে হাত জোর করতেছি যে যাতে ওকে কিছু না বলে। পরে যখন ও বাইরে গেল আমার শাশুড়ির সাথে কথা বলার জন্য, তখন আমি আমার ভাই ভাবিকে বললাম যে কিচ্ছু বলল না, আমার সংসারটা যেন নষ্ট না হয়। তা আমার ভাই ভাবি কিছুই বললো না, খালি দেখলো, আর চোখটা পুরা এই জায়গাটা পুরো কালো হয়ে গেছে, এতটুকু জায়গা। তো এইভাবে 2-3 দিন গেল, কারণ মানে সারা শরীরেই তো মেরেছে, পুরা শরীরেই ব্যথা। আর আমার চুল এখন যতটুকু দেখছেন এর কয়েক গুণ বেশি চুল ছিল। তো এমনভাবে চুলের মুঠি ধরেছে, আমি শুধু আঁচড়াচ্ছি আর চুলের মানে চুল খালি ঝরতেছে এমন। এরপর তাহলে আপনি টেরটা পাইলেন কখন, দেখলেন কখন, বা এই করতে করতেই মানে হঠাৎ আমার গল ব্লাডারে ব্যথা উঠতো গ্রামে থাকা অবস্থাতে, আমার কোনো ট্রিটমেন্ট করা হয় নাই। এরপর গিয়ে যখন এই যে মারার পর সে 2 দিন পর আমাকে রুমে এসে আমার কাছে সরি বলতেছে, মাপ চাচ্ছে। তখন আমি বলতেছি যে তোমার মাপ চাইতে হবে না, মাপ চাই আমাকে, আর আল্লাহর কাছে আমাকে অপরাধী করো না, স্বামী মাপ চাক আমি চাই না, কিন্তু আমাকে শুধু এতটুকু বলবো আমি কি করছিলাম, তুমি রেগে গেলা কেন আর আমার মারলা কেন?
আমি কি করছিলাম? তখন আমার বলতেছে যে আমি ভাবছি যে আলমারির পাটটা দিয়ে তুমি আমাকে বাড়ি লাগানোর চেষ্টা করছো। আমাকে তোমার গায়ে লাগছিল না। আমাকে তো তুমি ভাবলা কিভাবে যে আমি তোমাকে আঘাত করব? গেল, আপনি আমাকে ওই লজিকটা বলেন, কথাটা এখনো বললেন। আপনি জানলেন কেমনে যে সে আরেকটা বিয়ে করছে? 2011 আপনার গিয়ে মে মাসের 23 তারিখে আমার বাসার থেকে সে মানে ঢাকাতে আমাকে রেখে আসে। তখন প্রথমে, এরপর আবার আমাকে ঢাকায় বেড়াতে নিয়ে আসার পর আবার গ্রামে নিয়ে যায়, আবার গায়ে হাত তোলে। এভাবে কয়েক দফা চলে। তারপর গিয়ে আমাকে একটা পর্যায়ে গিয়ে মানে তার আচরণগুলো এতটা ফ্রাস্ট্রেশন আমাকে ফেলে দিছিল। আমাকে তখন বলতেছে যে ডিভোর্স দিবে। একটা মানে 2011 এপ্রিলের 17 তারিখ সে সকালে আমাকে বলতেছে এই কথাটা, এই যে এখন আপনার সামনে আমি কারণটা বললাম, এই কথাটা আজ পর্যন্ত আমি কাউকে বলি নাই। যে সে সকালে বলতেছে আমাকে ডিভোর্স দিবে, সে লয়ার খুঁজতেছে। কেন? অযথাই তার মানে ওই যে মারধর করতেছে। জানি না, তোরে আমি রাখবোই না। কেন? কেন? আমি কি করছি? রাখবো না, বাস রাখবো না। উত্তর কি? কোনো উত্তর নাই। সে লয়ার খুঁজতেছে, সে তো কোনো কিছুর উত্তর দেয় না। সে আমাকে কিছু জিজ্ঞেস করলে মারে। ওকে। তো একটা পর্যায়ে আমি বলতেছি যে এক কাজ করো, আমার লাশকে লয়ারের কাছে দিয়ে দিও বলে আমার মানে তখন মানে এতটা মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন আমি সহ্য করছি যে স্বামী বিদেশ থেকে আসার পর মানুষ সুখে দিন কাটায়, হাসি খেলে, ঘুরে ফেরে। আমার একটা ছোট বাচ্চা, তার প্রথম জন্মদিনটা পর্যন্ত আমি পালন করতে পারি নাই, সেটা পর্যন্ত করতে দেওয়া হয় নাই। আমার কোনো স্বাদ আহ্লাদের মূল্য নাই, আমার কোনো কথা সে শুনে না। ইভেন এখন আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। আমাকে যখন ডিভোর্স দিয়ে দিবে তখন আমি ঢাকায় এসে মানুষকে বলবো কি নিজের পছন্দের না বিয়ে করছিলি? মানে আমার মাথায় অনেক কিছু ঘুরতেছে। একটা পর্যায়ে আমি মনে হলো নিজেকে শেষ করে ফেলি। কেন? দরকার নাই এই জীবন দিয়ে, আমি যে জীবনে ও নাই সেই জীবন রেখে আমার লাভ নেই। এইরকম একটা সেন্স আসার পর আমি ফাঁসিতে ঝোলার চেষ্টা করছি কি ঝুলছি জানি না আল্লাহ কীভাবে আমার হায়াত রাখছে। আমার মেমোরিতে ওই 2011 17 এপ্রিলের 12:30 থেকে 1:20 পর্যন্ত আমার কোনো মেমোরি নাই আমার যে ওইখানে কী হয়েছিল। পরে আমি জানছি, আমার যখন সেন্স আসছে, আমি মানে সেন্সটা যখন আসতেছে তখন আমি বিছানায় শোয়ানো, আমার মাথায় পানি দিচ্ছে ওদের গ্রামেরই এক লোক, আমার মাথায় পানি দিচ্ছে, ওনার ওয়াইফ আর উনি। আর তখন আমার কানে আসতেছে, মানে প্রথম কথাটা আমার কানে আসছে, বউ বিদায় করে দাও, নাতিনটা নেলে আমি রেখা দিব। মানে আমার মেয়েটা তখন শাশুড়ি বলতেছে। তো প্রথম যখন এই কথাটা আমার কানে আসছে, আমি ওই অবস্থাতেই মানে হুমড়ি খেয়ে উঠে বসছি। আমার মাথায় তখন মানে সেন্সটা এমন কাজ করছে, আল্লাহ আমাকে জীবন দিয়ে দিছে, বাঁচাই রাখছে। যখন আমার মেয়েকে নিয়ে নিলে আমি কেন কি নিয়ে বাঁচবো? স্বামী তো নাই আমার। এরপরেও আপনার আরো একটা বাচ্চা হইল? ওই সময় আমি অলরেডি কনসিভ করা, আমার ছেলে কনসিভ করা। প্রেগন্যান্ট অবস্থায় ফাঁসি দড়িতে ঝুলছেন? মানে আমি যখন ঢাকায় আসছিলাম, বললাম না যে ঢাকায় নিয়ে আসলো আমাকে মারার পর। ওরে বাপ রে! তখনই তো খাওয়ার পরেও আপনি আবার বাচ্চা নেওয়ার জন্য রাজি হয়েছেন তার সাথে? না, বাচ্চা তো আমি আগেই নেওয়া হয়েছে, মানে কনসিভ করে ফেলছে, আমি জানি না। আমি আসছি ঢাকাতে আসার পর আমার গলব্লাডার স্টোনের ব্যথা উঠছে। আমার ব্যথা আমি লুটতেছি, সে আমাকে ডাক্তারের কাছে নেওয়া তো দূরের কথা, সে হাসি তামাশা করতেছে। তার গ্রামের এক ছোট ভাই তার মানে কাজকর্ম করে দেয়, তার সাথে হাসি তামাশা করতেছে। তো একটা পর্যায়ে আমাদের বাসায় আমার ভাই যখন দেখতেছে সে কিছুই করতেছে না, আমার ভাই ভাবি আমার বোনরা মিলে আমাকে হসপিটালে নিয়ে যায়, ন্যাশনালে ভর্তি করায়। তো ভর্তি করানোর পর আমার ব্যথা স্যালাইন চলতেছে আর আমাকে আলট্রা করতে দিচ্ছে। তখন কি আপনারা টের পাইছেন? তো আলট্রা করাতে ধরা পড়ছে যে আমার 6 উইক প্রেগন্যান্সি উইথ মানে গলব্লাডার স্টোন। ওকে, এইবার আপনি আমাকে অ্যানসারটা দেন যে আপনি জানলেন কখন যে সে আরেকটা বিয়ে করছে? বিয়ে তো করছে 2016-তে গিয়ে, 2011-তে সে চলে গেল। এভাবে মানে আমাকে মানে কনসিভ করার পর আবার নিয়ে গেল, আবার ইসলামপুরে আবার মারধর হলো, তারপরে যে ফাঁসিতে ঘটনা ঘটলো। এরপর গিয়ে ওই দিন আমাকে আবার ঢাকায় নিয়ে আসলো। ঢাকায় নিয়ে আসলো কি, সে আসে না, আমার ভাই ভাবির সাথে পাঠিয়ে দিল। ঢাকায় আসার পর তারপর সে আসলো 4-5 দিন পরে। 4-5 দিন পর যে সে যা ঢাকায় আসছে, সে এত ভালো, মানে তার ভালোবাসায় আমি মানে কি বলবো, মাখামাখি চলতেছে এরকম, এত ভালোবাসা তার। একটা পর্যায়ে তার মানে সে আমাকে বলতেছে যে টাকা পয়সা নাই,
হাতটা একদম খালি হয়ে গেছে, ঋণের উপরে ঋণ হচ্ছে। তখন আমি তাকে বললাম, আমি এক কাজ করি, আমার গয়নাগুলো বন্ধক রেখে তোমাকে টাকা এনে দেই, তুমি টিকিট কনফার্ম করো, ঋণ করার দরকার নেই, পরে তো এই ঋণ শোধ করতে হবে। আমার গয়নাগাটি বন্ধক রেখে আমার মেয়ের একটা চেন ছিল, সেই চেনটা বিক্রি করে আমি তাকে টাকা এনে দিই। মে মাসের 21 তারিখে সে ঢাকার থেকে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। আমি তাকে বলছি, রাত্রেই বলছি আমাকে নিয়ে চলো একসাথে। না, আমি যাই, তারপর তোমাকে নিয়ে যাব। বিশ্বাস করছি, গেছে, যাওয়ার পর কথা বলছে, এরপর গিয়ে মানে কথা হচ্ছে, সব কিছুই হচ্ছে। 23 তারিখে সকাল থেকে সে আমার সাথে কন্ট্যাক্ট করতেছে না। তো আমি বেশ কয়েকবার কন্ট্যাক্ট করার পর বলতেছি আজকে আসবো, আজকে রাত্রে অবশ্যই আসবো, ঢাকায় আসবো। আমি অপেক্ষা করে আছি। রাত্রে 8:30টার দিকে সে আমাকে জাস্ট 1.5 মিনিট বা 1 মিনিট একটা কল আসলো তার নাম্বার থেকে। আমি হ্যালো বলার সাথে সাথে সে বলে আমি বাংলাদেশ বিমানে। তা না, তখন বুঝেন যে একটা মেয়ের কেমন লাগতে পারে। কেন? যে সে বাংলাদেশ বিমানে, আমি টাকা দিলাম আমার সব জিনিসপত্র শেষ করে, আবার সে আমার গায়ে এত হাত তুললো, আমি তার জন্য কিছু করলাম না, সে বাংলাদেশ বিমানে উঠে আমাকে ফোন দেয়। এইটুক বলে সে ফোনটা কেটে দেয়, মানে প্লেনটা হয়তো বা টেক অফ করে গেছে, বন্ধ হয়ে যায়। এরপর যাওয়ার পরও সে আর কল দেয় নাই। এরপর অনেক দিন পরে, মনে হয় 10-12 দিন বা আরও বেশি, এর মধ্যে আমার একটা প্রেগনেন্ট মেয়ে, সাথে গলব্লাডারে স্টোন ধরা পড়া, আমার শরীরের বেহাল অবস্থা, মানসিকভাবে বিধ্বস্ত, ফাঁসির কাষ্ঠ থেকে নামানোর পরও আবার আমাকে বেধড়ক পিটাইছে। আমার এই গাল ভুইটার চামড়া ছিল না যখন আমি ঢাকায় এসেছি। আমার মা কখনো ভাবে না আমার চেহারাটা ঠিক হবে। মারছে কে? ও মারছে। কেন? মানে আপনি জানতেন না, বিনা সেন্সে মারছে? না, আমি ওই যে ফাঁসি থেকে নামানোর পর যখন মানে আমার মেয়েটাকে নিয়ে নিবে, তখন আমার মেয়েকে আমি জড়ায় ধরে রাখছি যে আমাকে, আচ্ছা তোমরা তো আমার রাখবা না, আমাকে যেতে দাও, আমার মেয়েটারে নিয়ে যেতে দাও। এই একটা কথা আমি বারবার বলতেছি জন্য সে আমাকে মারতেছে। আমি কি বলছি? একটা পর্যায়ে সে আমাকে মারতে মারতে সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে। তো ওই অবস্থায় আমি ঢাকায় আসি। এরপর সে আবার ঢাকায় আসার পর অনেক ভালোবাসা দেখায়, তারপর চলে গেল। আসলে নীরব ভাই, আমি আপনার ভিডিওগুলো আমি সবসময় দেখি, তাই মনে হয়েছে যে নিজের জীবনটা এবার একটু শেয়ার করি, সেটা থেকে আপনার সাথে নক করা। এরপর যে সে যায় আর যোগাযোগ করে না, টাকা পয়সা তো কোনো কিছু পাঠাই নাই। তা আমিও এতদিন বন্ধু 16 পর্যন্ত, 8 থেকে 16 পর্যন্ত, 9 থেকে আপনাকে কি প্রতি 9 থেকে না 11 থেকে, আর প্রতি মাসে মাসে আপনাকে টাকা পাঠাচ্ছে? না, সে যে এই যে মে মাসে গেল, যাওয়ার পর থেকে সে আমাকে অক্টোবরের 7 তারিখ আমার ছেলেটা হয়, ও প্রিমেচিওর, মানে ও হঠাৎ করে হার্টবিট পাচ্ছে না, মানে ফ্যামিলি চালানোর জন্য কত টাকা দিতে মাসে? 1 টাকাও না। ওই সময় আমি আমার ভাইয়ের বাসায়, এবং এমনকি আমার হাজব্যান্ড টাকা দিচ্ছে না, যেন আমার একটা মানে রাগ কাজ করতো যে একটা দুধের বাচ্চাকে সে রেখে গেছে, আমার আরেকটা বাচ্চা আমার পেটে, তো বাচ্চাটার দুধের খরচ চালানোর জন্য সে টাকা দিচ্ছে না। তো লাস্ট আমার সম্বল ছিল, আমার হাতে একটা আংটি ছিল, আর আগে তো সব গোল্ড বেচছেন। সব গোল্ড বেচছি, যেটা মানে আমার গলা শরীরে ছিল সেটা, আমার একটা পাতলা একটা চেন ছিল 4 আনার, আর আমার